যৌগিক কোণের যে ফর্মুলাগুলো আমরা শিখেছি তার উপর বেস করে আজকে আমরা অঙ্ক করতে শিখব। কিন্তু একটা কথা বলে নেওয়া ভালো, এখানে যে অঙ্কগুলো আমরা শিখব তোমরা প্রত্যেকেই ভিডিওটা দেখার পর ওই একই অঙ্কগুলোই খাতায় নিজে হাতে প্র্যাকটিস করবে। না হলে কি হবে, একই ধরনের অন্য অঙ্ক তুমি যখন কোনো বইয়ে বা কোশ্চেন পেপারে দেখবে তোমার করতে অসুবিধা হবে। ঠিক আছে, তাহলে এবারে এসো একেবারে ছোট অঙ্ক থেকে শুরু করি। এখানে বলছে মান নির্ণয় করো। দেখো tan 75 ডিগ্রি। এবার আমরা tan 75-এর মান নির্ণয় করতে গেলে স্বাভাবিকভাবে প্রশ্ন হচ্ছে, এতদিন পর্যন্ত যা মান জানতাম তার মধ্যে আমরা এই মান জানি না, কিন্তু আমরা 75-কে যদি এমন দুটো কোণে ভাঙি যাদের মানগুলো আমার জানা রয়েছে, তাহলে যৌগিক কোণের যে ফর্মুলা সেটা ব্যবহার করতে পারবো। তাহলে tan 75 মানে কত? tan 45 প্লাস 30, এটা করতে পারি। তার মানে tan a প্লাস b মানে কত? tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। ঠিক আছে, এবার এগুলোর প্রত্যেকটার মান জানি। tan 45 কত? 1, ওটার মান কত? 1/√3, 1 মাইনাস 1 ইন্টু 1/√3, তাহলে মান কত হয়ে গেল? √3 প্লাস 1/√3 মাইনাস 1। এবার এটাকে কি করতে পারবো? আমরা করণী নিরসন করে দেব। তাহলে এটা হয়ে যাবে √3 প্লাস 1 এর হোল স্কোয়ার, মানে √3 প্লাস 1 দিয়ে ওপর নিচে গুণ করছি, তাহলে √3 হোল স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার। তার মানে এটা দাঁড়াবে কত? এটা দাঁড়াবে হবে 3 আর 1 এ 4, 4 প্লাস 2√3 হোল স্কোয়ার ভাঙবে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, আর এটা স্কোয়ার মানে b স্কোয়ার করলে 3 মাইনাস 1 মানে 2। তাহলে কাটাকাটি করলে কত হয়ে যাবে? 2 প্লাস √3। এই মানটা তোমাদের পরবর্তীকালে মনে রাখলে সুবিধা হবে, পরবর্তী ক্ষেত্রে কাজে দেবে। এবার পরের অঙ্কটাতে দেখো এটার মান বার করতে বলেছে sec -75, কিন্তু আমরা কি শিখেছি? প্রথমেই একবারে শিখেছি যে cos আর sec এর ক্ষেত্রে মাইনাস অ্যাঙ্গেল থাকলে সেটা হয়ে যাবে, অর্থাৎ sec অফ মাইনাস এক্স মানে sec x, তাহলে sec অফ -75 প্রথমেই করে দিলাম sec 75। এখন sec 75 আমার তো cos এর মানগুলো জানা রয়েছে, তাহলে আমরা সেটা হলে বেশি সুবিধা হবে। যদিও sec এর মানও জানি, কিন্তু আমি উল্টো মানটা না করে আমি এটাকে 1/cos 75 করে নিয়ে মানগুলো বসালে সুবিধা হবে। তাহলে 1/cos 75 মানে 1/cos 45 প্লাস 30, তার মানে কত? 1/cos a প্লাস b, cos a cos b মাইনাস sin a sin b মাইনাস sin a sin b। মান বসিয়ে দাও। cos 45 এর মান কত? cos 45 এর মান হচ্ছে 1/√2, cos 30 এর মান √3/2 মাইনাস sin 45 1/√2 আর sin 30 হাফ। এবার এটাকে যদি আমরা লসাগু করি, দেখো নিচে লসাগু হবে 2√2 আর হবে √3 মাইনাস 1, তাহলে 2√2 ওপরে চলে গেল, 2√2 আর নিচে আসবে √3 মাইনাস 1। এটাকে করণী নিরসন করলে 2√2 ইন্টু √3 প্লাস 1 আর নিচে হয়ে যাবে 3 মাইনাস 1 মানে 2। আমরা √3 প্লাস 1 দিয়ে ওপর নিচে গুণ করলাম। আগের অঙ্কটা তো একই রকমের জিনিস দেখেছি, সেই জন্য এখানে ডিটেলস করলাম না। তাহলে অ্যান্সার কত হবে? √2 ইন্টু √3 প্লাস 1। এবার আমরা আরো দুটো অঙ্ক দেখব। দেখো প্রথমটা রয়েছে মান নির্ণয় করো। tan -105।
ট্যান মাইনাস 105। এবার আমরা কি জানি, ট্যান মাইনাস থিটা সমান মাইনাস ট্যান থিটা। প্রথমে ট্যানকে বাইরে বার করে দেব, এবার মাইনাস ট্যান 105কে জানা দুটো কোণের মানে ভাঙো, কত কত 60 আর 45। এবার আর আমি করবো না, এটা তুমি ফর্মুলা ফেলবে, মাইনাসটা যেমন আছে বাইরে থাকবে, পরে গিয়ে মাইনাস অ্যাডজাস্ট করবে, শেষে উত্তরে মাইনাস বাইরে থাকবে, ভেতরটা ফর্মুলায় ভাঙবে, ট্যানের ফর্মুলা, ট্যান এ প্লাস বির ফর্মুলা, তারপর সেখানে ট্যান 60 ট্যান 45-এর মান বসাতে হবে, সেগুলো বসিয়ে সরল করলে হবে। পরেরটা দেখো, পরেরটার ক্ষেত্রে পরেরটাতে বলছে প্রমাণ করো বাঁ দিক থেকে। তাহলে যেমন আছে প্রমাণ করো, আমরা লিখব LHS ট্যান 43 ডিগ্রি। এখন ডান দিকে যেটা প্রমাণ করতে দিয়েছে সেটার দিকে যদি তাকাই, দেখো এখানে 2 ডিগ্রির কথা একটা লেখা রয়েছে, 2 ডিগ্রি, এবং সেটাও কস সাইন কস, সবই কস সাইন, 2 ডিগ্রি ব্যাপার রয়েছে। তাহলে 43কে যদি আমরা এরকম করতে পারি, 43 থেকে 2 পাবো কি করে, আবার একটা জানা মানের থেকে বিয়োগ করে দিলেই করতে পারি। সেটা হচ্ছে যদি আমি 43কে যদি এরকম লিখতে পারি যে ট্যান 43, তার মানে হচ্ছে ট্যান 45 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি। তার মানে এবার ফর্মুলাতে যদি ভেঙে দাও, ট্যান 45 মাইনাস ট্যান 2 বাই কত 1 প্লাস ট্যান 45 ইন্টু ট্যান 2। ট্যান 45-এর মান কত 1 মাইনাস ট্যান 2 ডিগ্রি, আর এখানে ট্যান 45 বসালে 1 হবে, তার মানে এটা হয়ে যাবে ট্যান 2 ডিগ্রি। আর মনে হয় করার দরকার পড়বে না, তোমরা জানো ট্যান 2 ডিগ্রি মানে সাইন 2 ডিগ্রি বাই কস 2 ডিগ্রি। এটাকে সাইন কসে ভেঙে নেবো, সাইন 2 ডিগ্রি বাই কস 2 ডিগ্রি লসাগু করব, তাহলেই তুমি RHS প্রমাণ করতে পারবে। এবারে যে অঙ্কটা আমরা করব, ছোট অঙ্ক, হয়তো 2 মার্কসের একটা অঙ্ক থাকবে, কিন্তু আগেরগুলোর থেকে একটু ট্রিকি ইন দ্য সেন্স যে এখানে দেখো প্রমাণ করতে বলেছে। এবার এই অঙ্কটার ক্ষেত্রে যদি তুমি অন্য প্রমাণের মতো লেফট হ্যান্ড সাইড লিখে প্রমাণ করতে যাও, তাহলে হয়তো প্রমাণটা একটু জটিল হতে পারে। সেই কারণেই আমরা ওইরকম ভাবে আলাদা করে ট্যান লেফট হ্যান্ড সাইড লিখিনি। সলিউশনটা করার পর আমি স্টেপসগুলো, অঙ্কটা করা রয়েছে, কিন্তু তার আগে কেন স্টেপসগুলো করেছি সেটা জানাটা ভীষণ জরুরি। যেমন ধরো 70 ডিগ্রি, আর যেটা ডান দিকে তাতে 50 আর 20 আছে, তাহলে প্রথমেই কি প্রমাণ করতে দিয়েছে সেটার সম্পর্কে আর বেশি কিছু না ভেবে প্রথম কাজ হবে যে 70কে আমি 50 আর 20-তে নিয়ে আসি, ব্যাস। সবই ট্যান আছে, তাহলে অন্য কিছুতে যাওয়ার দরকার নেই। ট্যান 70, সেটাকে লিখলাম ট্যান 50 প্লাস 20। ট্যান 70কে বাঁ দিকে লিখেই যাব, কেননা আমাকে প্রমাণের ক্ষেত্রেও ট্যান 70 অংশটা রয়েছে, ট্যান 70 রয়েছে। ট্যান 50 ভেঙেছি, ট্যান এ প্লাস ট্যান বি 1 মাইনাস ট্যান এ ট্যান বি। এবার কি করেছি, কোনাকুনি গুণ করে দিয়েছি, ট্যান 70 ইন্টু 1 ট্যান 70 মাইনাস ট্যান 70 ট্যান 50 ট্যান 20 ট্যান 50 ট্যান 20। এইবার তোমাদের একটু তাকাতে হবে, এটা ট্যান 70 আছে, এটাতে হাত দেবো না। ট্যান 50 আছে, হাত দেবো না। ট্যান 20 আছে, এখানে হাত দেবো না, কারণ এগুলো এখানে যদি আমি চেঞ্জও করি তাতে আমার লাভ কিছু হবে না। অঙ্ক করার সময় এই জায়গাগুলো তোমাদেরকে ভালো করে খেয়াল করতে হবে, যাতে করে এই ধরনের অন্য আরেকটা অঙ্কও তুমি নিজেই মাথা কাটিয়ে করতে পারো। এখানে দেখো ট্যান 70 আর ট্যান 20 সঙ্গে সঙ্গে আমাদের মাথাতে প্লে করবে যে ট্যান 70 মানে তো ট্যান 90 মাইনাস 20, তার মানে কি হবে কট 20 আর ট্যান 20 গুণ হয়ে 1 হয়ে যাবে। আমরা তাই করেছি, 70কে লিখেছি ট্যান 90 মাইনাস 20, বাকিগুলো অ্যাজ ইট ইজ রেখেছি। তাহলে ট্যান 90 মাইনাস 20 মানে কট 20, ট্যান 20টাকে তার পাশে লিখেছি, আর ট্যান 50 এখানে।
বাকি যেমন আছে তেমনি। এই দুটো গুণ হয়ে গিয়ে 1 হয়ে যাবে, tan 20 আর cot 20 গুণ হয়ে 1, তাহলে মাইনাস tan 50 ইকুয়াল টু ডান দিকটা যেমন আছে রাখলাম, এই মাইনাস tan 50কে ওপাশে নিয়ে গেলে 2 tan 50 প্লাস tan 20। ঠিক আছে, প্রমাণিত। যে কথাটা আমাদের খেয়াল রাখতে হবে, অঙ্কগুলো করার সেই অর্থে কোনো বাঁধা ধরা নিয়ম নেই, কিন্তু অঙ্কর টাইপ দেখে আমাদের একটা আইডিয়া করার চেষ্টা করতে হবে যে এই অঙ্কটাতে আমি কিভাবে এগোবো। যেমন এই অঙ্কটার ক্ষেত্রে, এই অঙ্কটা প্রথমে আমরা ভালো করে পড়ে নিই ব্যাপারটা। একটি কোণ থিটাকে দুটি অংশ আলফা ও বিটাতে এমনভাবে ভাগ করা হয় যে tan আলফা ইস টু tan বিটা ইকুয়াল টু এক্স ইস টু ওয়াই, প্রমাণ করো যে সাইন এটা। এবার এক এক করে আমরা যদি যে সমস্যা সেটাকে যদি মানে এক এক করে টুকরো টুকরো করে দেখার চেষ্টা করি। প্রথম প্রদত্ত, যেটা প্রদত্ত রয়েছে সেটাকে ভালো করে লিখি। থিটাকে দুটি অংশতে ভাঙা হলো, তাহলে নিশ্চয়ই প্রদত্ত বলতে এটা বোঝায় যে থিটা ইকুয়াল টু আলফা প্লাস বিটা, এটা বোঝায়। পরের প্রদত্তটা আরো প্রদত্ত, আমরা একেবারে সরাসরি বাই ফর্মে লিখলাম tan আলফা বাই tan বিটা x বাই ওয়াই। এখান থেকে আমার অঙ্কটা এগোবো। কিভাবে এগোবো, কিভাবে এগোবো তার ক্লুটা কোথায়, কিভাবে আসবে মাথায়? মাথায় এভাবে আসবে যে যেটা প্রমাণ করতে দিয়েছে তাতে কোথাও tan তো নেই, সাইনের সব রয়েছে। তাহলে ফার্স্ট কাজ করব আমি, তারপরে কি হবে সেটা পরে বোঝা যাবে, পরে দেখা যাবে। আগে তো আমি ট্যানটাকে চেঞ্জ করব, চেঞ্জ করেছি, ট্যানকে লিখেছি সাইন আলফা বাই কস আলফা, ট্যান বিটা সাইন বিটা বাই কস বিটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই। এটা ওপর নিচ করে দিচ্ছি, তাহলে এটা কত হবে, উল্টে যাবে, এটা কস বিটা বাই সাইন বিটা হয়ে যাবে, দিয়ে গুণ হয়ে এটা সাইন আলফা কস বিটা, এটা হবে কস আলফা সাইন বিটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই। এখান থেকে এই পর্যন্ত করার পর আবার কি প্রমাণ করছে দিয়েছে তার দিকে তাকাবো। যেটা প্রমাণ করতে দিয়েছে তার মধ্যে দেখো একটা এই রকমের পার্ট আছে, এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তোমরা অনুপাত সমানুপাতের অঙ্কে করেছিলে ক্লাস 10-এ, খেয়াল করে দেখো যে এক্স বাই ওয়াই ইকুয়াল টু কিছু একটা দেওয়া আছে, তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই কত হবে। আমরা যোগ ভাগ প্রক্রিয়া বা উল্টার উল্টো ভাগ যোগ প্রক্রিয়া ক্লাস 10-এ করেছিলাম। তাহলে যখন আমার এক্স বাই ওয়াই ফর্মে আছে আর প্রমাণের জায়গায় এইরকম আছে, তাহলে অবশ্যই মাথার মধ্যে ক্লিক করবে যে এটা নিশ্চয়ই তাহলে যোগভাগ বা ভাগযোগ কিছু করতে হবে। আমরা ভাগযোগ করি, যেহেতু মাইনাসটা উপরে আছে তাই করেছি ভাগযোগ করে। এখানটাতে আমি লিখিনি, তোমাদের এই জায়গাটাতে পাশে লিখতে হবে ব্র্যাকেটে যে ভাগযোগ করে পাই, এই জায়গাটাতে লিখতে হবে। এই জায়গাটা ভাগযোগ করে কি পাই, ভাগযোগ করে এটা পুরো লিখেছি, মাইনাস, ভাগযোগ মানে ওপরে মাইনাস নিচে প্লাস, তাই করেছি। এবার এটা দেখো, তুমি তো ফর্মুলা শিখেছো সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা, তার মানে এটা হচ্ছে সাইন আলফা মাইনাস বিটার ফর্মুলা, আর এটা সাইন আলফা প্লাস বিটার ফর্মুলা, সাইন আলফা প্লাস বিটার ফর্মুলা। এখানে আছে এক্স মাইনাস ওয়াই বা এক্স প্লাস ওয়াই। আমরা কি জানি, আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা। প্রথমেই এটাকেও এখানে লিখে দেব, যেহেতু আলফা প্লাস বিটা এই জায়গাটাতে লিখবো, আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা, সাইন থিটা হয়ে গেল। এটাকে ওপাশে নিয়ে চলে গেলাম, তাহলে সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই বা এক্স প্লাস ওয়াই ইন্টু সাইন থিটা। প্রমাণিত, বোঝা গেছে। এই অঙ্কটাও এখন যেটা করব, এটা ট্রিক্সটা জানার পর তোমার মনে হবে ও এই তো সোজা ব্যাপার, কিন্তু চিন্তা করার জায়গাটা তোমাকে চিন্তা করতে হবে, ঠিক আছে? সেটা চিন্তাটা কিভাবে করব যাতে করে একটা এই ধরনের অন্য অঙ্ক থাকলেও আমি নিজে নিজে করতে পারি, সেই চেষ্টাটা বা সেই চিন্তা করার প্রসেসটা আমরা এবার শিখব। দেখো এটা অঙ্কটা সাইন থিটা ইকুয়াল টু এটা দেওয়া আছে, তবে দেখাও যে ট্যান থিটা প্লাস ফাই ইকুয়াল টু এটা। এবার তোমার মাথাতে প্রথম নিশ্চয়ই যখন যেটা প্রমাণ করতে দিয়েছে সেটার দিকে তাকালে তোমার একটা খেয়াল আসবে যে যেটা দেওয়া রয়েছে তাতে সাইন থিটা প্লাস ফাই এটার মান না হয় আমি পেতে পারি সাইন থিটা বাই কে এরকম করে, কিন্তু আমার লাগবে ট্যান থিটা প্লাস ফাই।
তাহলে ট্যান থিটা প্লাস ফাইয়ের জন্য কি করতে পারি, সাইন থিটা প্লাস ফাই বাই কস থিটা প্লাস ফাই এরকম করতে পারি। তো কস থিটা প্লাস ফাই তো নেই, তাহলে তার কিছু একটা ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা করার জন্য যেটা দেওয়া রয়েছে সেটার দিকে তাকাবো। দেখো এখানে কস থিটা প্লাস ফাই কোথাও নেই, কিন্তু আমি যদি থিটাটাকে এরকম ভাবে লিখে নিতে পারি থিটা প্লাস ফাই মাইনাস ফাই, এখানে থিটা প্লাস ফাইটাকে একটা কোণ ধরবো আর এই ফাইটাকে একটা কোণ ধরবো, তাহলে কি হলো, ফাই ফাই কেটে গিয়ে তো থিটাই হয়, কিন্তু এটাকে থিটা না লিখে লিখলাম থিটা প্লাস ফাই মাইনাস ফাই। এটাই হচ্ছে এই অঙ্কটার ট্রিক্স। এরপর জাস্ট তুমি অটোমেটিক হয়ে যাবে অঙ্কটা, কে সাইন থিটা প্লাস ফাই। তাহলে এটা কি হয়ে গেল, সাইন, এটা যদি এ ধরো এটা বি, তাহলে এ মাইনাস বি সাইন এ কস বি সাইন থিটা প্লাস ফাই, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, ফর্মুলা পড়েছি এর কাজ করতে থিটা প্লাস ফাই, ওদিকটা যেমন আছে তেমনি রাখলাম। এবার আমার লাগবে কি, সাইন থিটা প্লাস ফাই একদিকে রাখবো, কস থিটা প্লাস ফাইকে আরেক দিকে রাখবো, যাতে করে বাই করে ট্যান থিটা প্লাস ফাই করতে পারি। তাহলে সাইন থিটা ফাই এইখানে এটা ছিল, আর এই ডান দিকে যেটাতে সাইন থিটা প্লাস ফাই আছে সেটাকে বাঁ পাশে নিয়ে আসলে মাইনাস করে চলে এলো, আর এটা বাঁ দিকে ছিল ওটাকে ডান দিকে নিয়ে গেলাম প্লাস করে। এখান থেকে এই দুটো থেকে বাঁ দিক থেকে সাইন থিটা প্লাস ফাই কমন নিলাম, তাহলে কে পড়ে থাকে কস ফাই মাইনাস কে, আর ডান দিকে যেমন আছে লিখলাম। এবারের কাজ কি, আমার সাইন থিটা প্লাস ফাই ওপরে রাখলাম, ওপাশ থেকে নিচে নিয়ে এলাম কস থিটা প্লাস ফাই। তাহলে এবার জানো একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, চেক করে নেবে। তাহলে ওপরে যাবে কে সাইন ফাই, আর নিচে কস ফাই মাইনাস কে, মিলিয়ে দেখে নাও কোনাকুনি গুণ করে যে ঠিকঠাক লিখেছি কিনা। ঠিক লিখেছি। এটা ইকুয়াল টু কত, ট্যান থিটা প্লাস ফাই, আমার লাগবেও ট্যান থিটা প্লাস ফাই ইকুয়াল টু সাইন ফাই বাই কস ফাই মাইনাস কে, প্রমাণিত। ঠিক আছে। এখন যে টাইপের অঙ্কটা আলোচনা করব, যে আলোচনাটা করতে যাচ্ছি, সেই অঙ্কটা একটা বিশেষ টাইপের অঙ্ক। সেটা হচ্ছে একটা রাশিমালা, ত্রিকোণমিতিক রাশিমালা অবশ্যই, এ কস থিটা প্লাস বি সাইন থিটা প্লাস সি, এ কস থিটা প্লাস বি সাইন থিটা প্লাস সি, এই রাশিমালাটার ক্ষুদ্রতম এবং বৃহত্তম মান নির্ণয় করতে হবে, যেখানে এ বি এগুলো মানে থিটা বর্জিত একটা এটা হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা, এ বি দুটোই হচ্ছে ধ্রুবক সংখ্যা। সেরকম একদম জেনারেল ফর্মটার মতো একটা অঙ্ক নিয়ে আমরা দেখব যে এই ধরনের অঙ্ক থাকলে ক্ষুদ্রতম বৃহত্তম মান বার করতে দিলে কি রকম ভাবে করতে হয়। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। দেখ, 5 cos থিটা প্লাস 12 sin থিটা প্লাস 12 রাশিটির বৃহত্তম ও ক্ষুদ্রতম মান নির্ণয় করো। এটা হচ্ছে অঙ্কটা। এই অঙ্কটার বিশেষত্ব হবে এরকম যে আমরা জানি, আমরা যদি এখানে এরকম আঁকি তাহলে আমরা কি জানি, ধরো cos থিটা নিয়ে যদি তুমি ভাবো, cos থিটার কথা যদি ভাবো, তাহলে কি cos এখানে 0, cos 0 মান কত 1, এই করতে করতে cos 90 তে মান কত হয় 0, এইরকম করতে করতে cos 180 যখন করব, cos 180 মান হবে -1। তোমরা ইতিমধ্যেই শিখেছো অল সাইন ট্যান cos দিয়ে মান নির্ণয় করতে। এখন 180 মানে হয় তুমি করতে পারো 180 প্লাস 0 বা 180 প্লাস 0 করলে এখানে হবে 180 মাইনাস 0। এবার তুমি বলবে স্যার 0 ওভাবে মান পাবো কি করে? জিরোটাকে তুমি ধরে নাও কিছু একটা যদি মান ভাবো, তাহলে 180 পর্যন্ত এইখানে, প্লাস 0 করলে এইখানে, মাইনাস 0 করলে এখানে, দুটো কোয়াড্রেন্টই কিন্তু মাইনাস, এবং সেক্ষেত্রে মানটা হবে কত, মাইনাস cos 0 হবে, অর্থাৎ -1 মান হবে। ঠিক আছে, অর্থাৎ cos 180 মান হচ্ছে -1। আবার যদি তুমি ঘুরতে ঘুরতে এখানে আসো cos 270, সেটাও 0 হবে। আবার এখানে গেলে cos 0 আবার 1, তার মানে cos এর মান -1 থেকে 1 এর মধ্যে থাকে। এইখানে
আমরা এই রাশিমালাটা করার সময় এই ধর্মটাকে কাজে লাগাবো। কাজে লাগানোর জন্য আমরা কি করবো, এই যে রাশিমালাটা, এই পুরো রাশিমালা, এখানে cos থিটা আছে, sin থিটা আছে, আমরা এই পুরো রাশিমালাটাকে কসের রেসপেক্টে নিয়ে চলে আসবো। সেটা করতে গিয়ে কি করছি, আমরা মনে করো ধরছি 5 = r cos আলফা, 5 = r cos আলফা, আর 12 = r sin আলফা। যদি তাই হয় তাহলে r এর মানটা কি করে পাবো, দুটোকে স্কোয়ার করেছি, দেখো r² cos স্কোয়ার আলফা প্লাস r² sin স্কোয়ার আলফা যোগ করেছি, তাহলে এটা কত হচ্ছে 25, আর এটা হবে স্কোয়ার করে 144। এখানে r² কমন নিলে cos স্কোয়ার আলফা প্লাস sin স্কোয়ার আলফা, cos স্কোয়ার আলফা প্লাস sin স্কোয়ার আলফা হচ্ছে 1, তাহলে r² এটা যোগ করবো 169, তার মানে r = 13। আমরা নেগেটিভ মানটা অগ্রাহ্য করছি, শুধু পজিটিভ মানটা নিচ্ছি। এবং যদি ভাগ করে দাও r sin আলফা, তাকে যদি r cos আলফা দিয়ে ভাগ করো তাহলে কত হবে 12/5, আর কেটে যাবে, sin আলফা বাই cos আলফা সমান হচ্ছে tan আলফা সমান 12/5। এইটা মানটা বার করা দরকার, কেন না আলফা, হঠাৎ করে আলফাটার আমদানি কোথা থেকে হলো, সেই আলফাটার পরিচয় দেওয়ার জন্য এটা, অর্থাৎ আলফা কি না, যেখানে tan আলফা = 12/5। এইবার তুমি রাশিমালাটাতে ফিরে এসো। এই রাশিমালাটা তোমার প্রদত্ত, এটারই বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান তোমাকে বার করতে হবে। তাহলে আমি কি করলাম, যেমন যেমন ধরেছিলাম r cos আলফা, আমি এখানে লিখলাম, cos থিটাটাকে আগে রাখলাম, এখানে cos আলফা, আর sin আলফা বসিয়েছি, sin থিটাকে আগে লিখে sin আলফা প্লাস 12 যেমন আছে। আর যদি কমন নিয়ে নাও এই প্রথম দুটো থেকে, তাহলে cos থিটা cos আলফা প্লাস sin থিটা sin আলফা প্লাস 12। আমরা cos a - b ফর্মুলা জানি, এটা তার মানে কি, এইটুকু, এইটুকুটা হচ্ছে cos থিটা মাইনাস আলফা, তাহলে আর এর মানটাও বসিয়ে দিলাম, আর এর মান 13 cos থিটা মাইনাস আলফা প্লাস 12। এই পর্যন্ত করার পর, অর্থাৎ কি আমরা যেটা চাইছিলাম, cos থিটা sin থিটা দিয়ে ছিল, পুরো রাশিমালাটা এখন cos এ কনভার্ট হয়ে গেল, শুধুমাত্র cos আছে। তাহলে আমার এইবার এই রাশিমালাটার বৃহত্তম ক্ষুদ্রতম মান জানার জন্য, এটাও ফিক্স, এটা তো একটা কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, তাহলে বৃহত্তম ক্ষুদ্রতম মান কোন জায়গাটার জন্য পরিবর্তন হবে, এই জায়গাটার জন্য। তাহলে দেখে নিই এটার ক্ষুদ্রতম বৃহত্তম মান, এটা আমরা আগেই আলোচনা করেছি যে কসের ক্ষেত্রে বৃহত্তম মান হচ্ছে 1 আর ক্ষুদ্রতম মান হচ্ছে -1, কোন কোণের কসের অনুপাতের জন্য, কোন কোণ, এখানে কোণটা হচ্ছে থিটা মাইনাস আলফা, তারও কসের ক্ষেত্রেও তাই মানই হবে, অর্থাৎ সেটাই লিখেছি -1 ≤ cos থিটা মাইনাস আলফা ≤ 1। এবার আমার লাগবে কত, 13 cos অত লাগবে, তার জন্য সবাইকে 13 দিয়ে গুণ করেছি, তাহলে এটা -13 cos থিটা মাইনাস আলফা, এটা হয়ে গেল +13। আরও লাগবে কত, +12 লাগবে, তাহলে +12 তিনটের সঙ্গে অ্যাড করেছি, -13 + 12 হচ্ছে -1। এবার এইটা মানেই কত, 13 cos থিটা মাইনাস আলফা প্লাস 12, এইটা মানেই তো অরিজিনাল যে রাশিমালাটা ছিল 5 cos থিটা। তোমাদের চেনার সুবিধার জন্য এখানে আমি লাল কালি দিয়ে লিখেছি, 5 cos থিটা প্লাস 12 sin থিটা প্লাস 12, এটা যোগ করেছি 25। তার মানে কি, এটার বৃহত্তম মান কত 25, এটার ক্ষুদ্রতম মান কত -1, তাই লিখেছি উত্তর 5 cos থিটা প্লাস 12 sin থিটা প্লাস 12 এর ক্ষুদ্রতম মান -1 আর বৃহত্তম মান 25। ঠিক আছে, এতক্ষণ আমরা যা শিখলাম সেই শেখার উপর বেস করে তোমরা যে কোনো টেক্সট বই নেবে, সেই টেক্সট বইয়েতে প্র্যাকটিস করার জন্য প্রচুর অঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করে যখন ফর্মুলা বা অঙ্কগুলো করা যখন তোমার অনেকটা অভ্যাস হয়ে যাবে, তখন একেবারে শেষে আমি কতগুলো ইম্পর্টেন্ট অঙ্ক বোর্ডে লিখেছি, এই অঙ্কগুলো তখন চেষ্টা করবে একদম শেষে, সব প্র্যাকটিস হয়ে যাওয়ার পরে। এবার আমরা আশা করছি যে এই অঙ্কগুলো যখন অভ্যাস হয়ে যাবে, ততক্ষণে তোমার এই যৌগিক কোণের ব্যাপারটা পুরোপুরি তোমার একেবারে তোমার দখলে চলে আসবে।
আমরা পরের চ্যাপ্টার নিয়ে পরের ভিডিওতে আসব এবং পরের চ্যাপ্টার আরম্ভ হবে যোগফল গুণফলের রূপান্তর। যোগফল গুণফলের রূপান্তর এই চ্যাপ্টার নিয়ে পরের ভিডিওতে উপস্থিত হব।